তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যারা যারা অনলাইনে আছো এবং অফলাইনে আছো সবাইকে আমার স্বাগত জানাচ্ছি, এবং যারা ইউটিউবে আমার ভিডিও দেখছো সবাইকেও আমি স্বাগত জানাচ্ছি। এর আগের দিন আমাদের কত পর্যন্ত হয়েছিল? 21 পর্যন্ত হয়ে গেছিল, তাই না? তাহলে আজকে 22 23, মানে বাকি পার্ট আজকে এই পার্টে আমরা পুরোটা শেষ করে দেবো। আজকে 22 থেকে আমাদের আরম্ভ হবে। তা 22 থেকে আরম্ভ করা বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছো, এখন পর্যন্ত সাবস্ক্রাইব যারা করো তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী যে ক্লাসগুলো আমি করবো যাতে তোমরা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাও যে পরবর্তী ক্লাসে আমি কি করাচ্ছি। তোমার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন যাবে, সেই নোটিফিকেশন দিয়ে বুঝতে হবে যে হ্যাঁ, আমার পরবর্তী ক্লাস আমি আপলোড করেছি। তাহলে দেখো, এর আগে দিন আমাদের 21 পর্যন্ত হয়ে গেছিল। আজকে আমি 22 থেকে আরম্ভ করবো। তো 22 নম্বর অঙ্কটা পড়ো সবাই, কি বলেছে দেখো। তো 22 নম্বর অঙ্কে বলা হয়েছে 5 সেমি পুরো কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। প্রথমে বলেছে কি বলো, কাঠের বাক্সের ওজন, মানে শুধু বাক্সটার ওজন বলেছে কত? 115.5 কিগ্রা। আর কি বলো, চাল ভর্তি বাক্সটির ওজন, যখন বাক্সটার মধ্যে চাল ভর্তি করা থাকে বলেছে কত? 880.5 কিগ্রা। তাহলে বাক্সটির ভিতরের দিকের দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে 12 ডেসিমি, আর কত? 8.5 ডেসিমি। আটটা ওখানে বলেছে 1 ঘন ডেসিমি চালের ওজন কত? 1.5 কিগ্রা। তাহলে বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসাব করে লিখি। আরেকটা প্রশ্ন অনুসঙ্গে বলেছে প্রতি বর্গ ডেসিমি 1.5 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারিপাশ রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা সবাই জানি যে বাক্সের কি বাইরে চাল রাখা হয় না ভিতরে রাখা হয়? বাক্সের তো ভিতরে চাল রাখা হয় কিনা। যেহেতু বাক্সের ভিতরে আমি চাল রাখছি, তাহলে আমার বাক্সের ভিতরে আমাকে আয়তনটা জানতে হবে, ঠিক কিনা বলো? বাক্সের ভিতরের আয়তন জানতে গেলে কি কি জানতে হবে? বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা জানতে হবে, তাই কিনা? বাক্সের ভিতরে যতটুকু আয়তন হবে অতটাই ওখানে চাল রাখা যাবে। আর প্রশ্ন আমাকে বলে দিয়েছে বাক্সটি চাল ভর্তি অবস্থায় আছে। তা চাল ভর্তি অবস্থায় আছে মানে ওর ভর্তি, মানে পুরো বাক্সটাতে ভর্তি অবস্থা, মানে পুরো আয়তনে আসবে। তখন বাক্সটা এখানে আয়তন রাখতে হলে আমাকে দৈর্ঘ্য, প্রস্থ আর কি জানতে হবে বলো? উচ্চতা জানতে হবে। তার মধ্যে এখানে আমাকে প্রশ্নের মধ্যে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়াই আছে, কিন্তু উচ্চতা দেওয়া নেই। উচ্চতা আমরা ধরে নিব, ঠিক আছে? উচ্চতা ধরে নাও, লিখো ধরি। বাক্সটির বলো চালটা রেখেছি কোথায়, বাইরে না ভিতরে? তার ভিতরে উচ্চতা ধরবো, তাই কিনা? ভিতরের আয়তন বা আমাকে বের করতে হবে। যে প্রথমে লিখো ধরি, আমি ডট ডট মেরে দিলাম, লিখো ধরি বাক্সটির ভিতরের উচ্চতা। ধরি বাক্সটির ভিতরের উচ্চতা আমি ধরে নিলাম এক্স। এককটা কি বলেছে? ডেসিমি। তাহলে এক্স ডেসিমি। তাহলে এক্স ডেসিমি, এক্স ডেসিমি। তার দৈর্ঘ্য প্রস্থ তো আমাকে এখানে দেওয়াই ছিল, তাহলে এখানে আমি উচ্চতাও পেয়ে গেলাম। তাহলে বলো বাক্সটির ভিতরের, বাইরের না, কোথায় বলো? ভিতরে, কারণ উচ্চতা আমি ধরেছি ভিতরে, না ভিতরে আয়তন পাবো আমি। তাহলে বাক্সটির ভিতরের আয়তন পেয়ে যাবো কিনা। তা নিচে লিখো বাক্সটির ভিতরের আয়তন সমান। তা নিচে লিখো বাক্সটির ভিতরের আয়তন সমান। বাক্সটির ভিতরের আয়তন সমান, আমি ডট মেরে দিলাম, ওখানে ডট ফিল আপ করো। বাক্সটির ভিতরের আয়তন সমান, আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হয়। দৈর্ঘ্য বলেছে কত? 12। দৈর্ঘ্য বলেছে 12 ইন্টু প্রস্থ কত বলেছে বলো? প্রস্থ বলেছে 8.5 ইন্টু, আর উচ্চতা আমি ধরে নিয়েছি কত? এক্স। ক্লিয়ার? আয়তনের একক কি দিয়ে শুরু হয়? ঘন দিয়ে, তাহলে ঘন। আর এখানে এককটা কি আছে বলো? ডেসিমি, তাহলে ঘন, ঘন ডেসিমি। তাহলে এটা এটা হচ্ছে বাক্সটার ভিতরের আয়তন। তার মানে এতটা জায়গাতে চাল আছে, কিন্তু বাক্সটার চাল আছে কোথায়? ভিতর দিকে। আর শুধুমাত্র কার ওজন এখানে? এখানে বাক্সটার ওজন দেওয়া আছে, আর কি দেওয়া আছে? চাল ভর্তি বাক্সটারও ওজন দেওয়া আছে, ঠিক কি না? আর আর একটা কি দেওয়া আছে? শুধু চালের ওজন মানে 1 ঘন ডেসিমি চালের ওজন দেওয়া আছে, তাই না? তা সেই জন্য দেখি যে বাক্সটির দিকে যে চাল ছিল, দেখি কতটা চাল ছিল। মানে বাক্স
চাল ভর্তি বাক্স থেকে আমি যদি বাক্স বাদ দিই তাহলে আমি কি পেয়ে যাবো? শুধু চালের ওজন পেয়ে যাবো না? তাহলে বাক্সটা ভিতরে যেহেতু আছে তাহলে ভিতরে আমরা চালের ওজনটা পাবো। নিচে লিখো এবার, বাক্সটির ভেতরে শুধু চালের ওজন, বাক্সটির ভেতরে শুধু চালের ওজন, বাক্সটির ভেতরে শুধু চালের ওজন, তারপরে সমান বাক্সটির ভেতরে শুধু চালের ওজন, তারপরে সমান দিয়ে বলো কত হবে? 880 মাইনাস কত? 115.5। পাশে একক কি ছিল? কিগ্রা। তার কিগ্রা লিখে দিলাম। যদি বিয়োগ বিয়োগ করলে কত হবে? 5 থেকে 5 চলে গেলে শূন্য, দশমিক পর শূন্য লেখার কোনো লিখলেও না লিখলেও কোনো সমস্যা নাই, লিখলাম না আমি। 80 থেকে 15 বাদ দিলে কত হয়? 65। আর 8 থেকে 1 বাদ দিলে কত হয়? 7। তাহলে 765 কিগ্রা। তার মানে বাক্সটার মধ্যে এত কিগ্রা চাল আছে। তাহলে এত কিগ্রা চাল আছে, মানে এত কিগ্রা চালটাই তাহলে কতটা জায়গা দখল করে আছে? এতটা জায়গা দখল করে আছে না? তাহলে কি বলতে পারি? এত কিগ্রা চালের ওজন কত, মানে এত কিগ্রা চালের আয়তন কতটা? এতটা। তাহলে 765 কিগ্রা চালের আয়তন বলতে পারি আমি এত ঘন ডেসিমি। তাহলে নিচে এবার লিখো 765 কিগ্রা, 765 কিগ্রা চালের আয়তন, 765 কিগ্রা চালের আয়তন সমান কত বলতে পারি বলো? এই যে আয়তনটা, তাহলে 12 × 8.5 ইন্টু কত? এক্স ঘন ডেসিমি। এখানে পাশে লিখো ঘন ডেসিমি, জায়গা না আমি নিচে লিখছি ঘন ডেসিমি, ঘন ডেসিমি। আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে, বলো কত কত ঘন ডেসিমি চালের ওজন দেওয়া আছে? 1 ঘন ডেসিমি চালের ওজন দেওয়া আছে। তাহলে আচ্ছা, এখানে আমি বলতে পারি না তাহলে এত ঘন ডেসিমি চালের তাহলে বলো ওজন কতটা হবে? 765 হবে কিনা? তাহলে বলো এত ঘন ডেসিমি চালের ওজন যদি এত এত কেজি, মানে কেজি মানে তো কিগ্রা, তাহলে 1 ঘন ডেসিমি কত হয় বলো? এটা দিয়ে ভাগ হয়ে যাবে কিনা? তাহলে আমরা কি লিখতে পারি নিচে? তাহলে 1 ঘন ডেসিমি, 1 ঘন 1 ঘন ডেসিমি চালের ওজন সমান সমান 1 ঘন ডেসিমি চালের ওজন সমান সমান বলো কত বলতে পারি? তাহলে এত ঘন ডেসিমি চালের ওজন যদি এত কিগ্রা হয় তাহলে 1 ঘন ডেসিমি চালের ওজন এত বাই এটা, একদিনে গেলে ভাগ যাচ্ছে। তাহলে কত? 765 বাই কত? 12 × 8.5 ইন্টু এক্স। পাশে বলা একক কি হবে? ওজন, ওজন একক কিগ্রা আছে। সমান দিয়ে দশমিক গুলো তুলে দাও এখান থেকে, হ্যাঁ। তাহলে দশমিক গুলো যদি তুলে দিই তাহলে বলো কত হবে? দশমিক যদি তুলে দিই তাহলে থাকছে পরে এখানে 765 ছিল আগে থেকে, আর দশমিক তুলে দিলে উপরে আসছে তোমার 10, আর নিচে তোমার থাকছে পরে 12 × 85 ইন্টু এক্স। পাশে একক ছিল কিগ্রা, কিগ্রাই থাকছে। এবার প্রশ্নের মধ্যে আমাকে 1 ঘন ডেসিমি চালের ওজন বলেই দিয়েছে, কত বলেছে? 1.5 কিগ্রা। তা আমি কি বলতে পারি তাহলে? এটা ইকুয়াল টু কত হবে? 1.5 কিগ্রা বলতে পারি। তাহলে আমরা অতএব দিয়ে লেখা যায়, প্রশ্ন অনুসারে লেখা যায়, শর্ত অনুসারে লেখা যায়, যেটা খুশি সেটা লিখে। তাহলে অতএব দিয়ে লিখে কম লিখতে হবে, বেশি লিখে তোমাকে নম্বর দেবে না, বেশি না, একই সময় নম্বর দেবে। তাহলে লিখতে পারি এত সমান সমান কত? 1.5। তাহলে লিখতে পারি এখান থেকে 765 × 10 বাই 12 × 85 ইন্টু এক্স ইকুয়াল টু কত বলো? 1.5। এখানে এখানে আমি না সমান দিয়ে, এখানে সমান দেওয়া যায় পাশে, এখানে সমান দিয়ে না দশমিক তুলে দিলাম। তাহলে 15 বাই কত লিখতে পারি আমি? 10। যদি কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে দেখো? কত দিয়ে কাটবে? আচ্ছা, এটার সঙ্গে এটা কেটে দাও, বলো কত দিয়ে কাটবে এটার সঙ্গে এটা? 5 দিয়ে কাটবে। তাহলে 5 দিয়ে যদি কাটো কত হবে? 5, 3 × 5 = 15, 5 × 2 = 10। তাহলে 2 এর সঙ্গে এখানে কেউ কাটবে? 2 এর সঙ্গে কাটবে এটা কত? 6, তাই কি না? তাহলে 6 দ্বিগুণ কত আসছে?
5 দিয়ে কাটলাম না, তাহলে 6 × 2 = 12। আর আর কেউ কাটছে দেখো তো, এখানে এখানে কাটবে কিনা এটা? 3 দিয়ে কাটবে। 3 দিয়ে কাটো, কত হয় বলো 3 দিয়ে কাটলে? বলো 3 দিয়ে কাটো। 3 × 24 = 72। 3 × 25 কত হয়? 75। 3 × 25 = 75। আর 1 আর 5 মানে 15। 3 × 5 = 15। এটা কাটে, এটা তোমার 85টা আমরা জানি কত দিয়ে কাটে, 5 দিয়ে কাটে আর 17 দিয়ে কাটে। তো উপরটা দেখি এটা তো 17 দিয়ে কাটে কিনা। 17 1 কে 17, হ্যাঁ 17 দিয়ে কাটে। 17 5 17 কত হয়? 85। আর এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে কত? এটাকে তোমার যদি 5 দিয়ে কাটলাম কত হচ্ছে এটা? 17 দিয়ে কাটলে কত আসছে? 5 আসছে। আর এখানে যদি 17 দিয়ে কাটা হয় তাহলে 17 1 কে 17, 17 আর 8 যোগ করলে হয় 85। তাহলে 8 এর পাশে 5 মানে 5 17 কত হয়? 85 হবে এটা। আবার বলো 5 এর সঙ্গে কাটবে না এটা? 5 এর সঙ্গে যদি কাটা হয় কত হবে বলো? 5 এর সঙ্গে যদি কাটা হয় তাহলে 3 5 এ 15। 3 এর সঙ্গে 6 কাটো। 3 এর সঙ্গে যদি 6 কাটা হয় তাহলে 2। 2 এর সঙ্গে 10 কাটলে কত হবে? 5। কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে অতএব এক্স এর মান আমরা পেয়ে যাচ্ছি। এই কোনাকুনি কেউ থাকছে না, এই কোনাকুনি তোমার থাকছে 5, পিছনে কোনো 1 প্লাস এক্স ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 5। আর এটাই আমাদের উত্তর। একটা উত্তর পেয়ে গেলাম যে বাক্সটির ভিতরে উচ্চতা কত? 5 ডেসিমি। লিখে দাও, লিখে দাও। অতএব বাক্সটির ভিতরের উচ্চতা, নিচে লিখে দাও অতএব বাক্সটির ভিতরের উচ্চতা। নিচে লিখে দাও অতএব বাক্সটির ভিতরের উচ্চতা 5 ডেসিমি। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম। অতএব বাক্সটির ভিতরের উচ্চতা কত পেলাম? 5 ডেসিমি। এটাই হলো উত্তর, একটা উত্তর আমাদের। আরেকটা কি বলেছে যে বাক্সটার প্রথমে একটা পরিচয় বলেছে বাক্স, দেখো কি বলেছে বলো, বাক্সটা কত সেমি পুরু বলেছে? 5 সেমি পুরু বলেছে কিনা? বাক্সটা তোমার বলেছে কত সেমি পুরু? 5 সেমি পুরু। মানে 5 সেমি কি বলো? মোটা। মানে কাঠের একটা বাক্স যদি হয়, কাঠের না কিসে বলেছে? কাঠেরই বলেছে। যে কোনো একটা বাক্স মানে কাঠের, কাঠের বাক্স কতটা পুরু বলেছে বলো? 5 সেমি পুরু। তাহলে 5 সেমি মানে 0.5 ডেসিমি। সেমি থেকে আমাকে কোথায় আসতে হবে? বাম দিকে আসতে তো ডেসিমি পাবো, তাহলে 0.5 ডেসিমি। তাহলে 0.5 ডেসিমি যদি পুরু হয়, একটা মনে করো কাঠের বাক্স ছিল। আচ্ছা এই পর্যন্ত সবার হয়ে গেছে না লেখা? উপরগুলো হয়ে গেছে, মুছে দিচ্ছি। একটা বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আমি পেলাম। ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত পেয়েছি? 5। আর দৈর্ঘ্য প্রস্থ তো দেওয়াই ছিল। আর ওটা কত সেমি পুরু বলেছে? 5 সেমি পুরু। তাহলে 5 সেমি মানে 0.5 ডেসিমি পুরু। এবার যদি আমি বাইরেরটাকে যোগ করে দিই, মানে যেটুকু মোটা ওটাকে যদি যোগ করে দেওয়া হয়, পুরু মানে মোটাটা কতটা মোটা, তাহলে 0.5 এদিকেও বাড়বে, 0.5 এদিকেও বাড়বে কিনা? বুঝা গেল না? 0.5 তোমার মনে করো এদিকেও বাড়বে, 0.5 ওদিকেও বাড়বে, তাহলে বেড়ে তোমার কত হয় বলো? 0.5 যোগ করলে কত হয়? 1। তাহলে ওটা বাইরের দিকে আমি এ পেয়ে যাবো। কি পেয়ে বলো? বাক্সটা বাইরের দিকে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, কারণ দৈর্ঘ্য বাড়বে 0.5 এদিকে, ওদিকে প্রস্থ বাড়বে, দৈর্ঘ্য দুদিকে বাড়বে। আর উচ্চতাও কি বলো? দুদিকে বাড়বে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে 0.5 করে বাড়বে, দুবার দুবার করে। তাহলে 1 করে বেরিয়ে যাবে 0.5, 0.5 যোগ করলে কত হয়? 1। তাহলে 1 করে যদি বেড়ে যায় তাহলে আবার নিচে লিখতে আরম্ভ করো। দেখো বাক্সটির বাইরের, এবার হ্যাঁ, বাক্সটির বাইরের, নিচে লিখো বাক্সটির, তাহলে বাইরের দিকের দৈর্ঘ্য, তাহলে বাক্সটির বাইরের দিকের দৈর্ঘ্য সমান সমান, আগে ছিল কত? দৈর্ঘ্য ছিল কত আগে? 12। তাহলে দৈর্ঘ্য ছিল 12 প্লাস 0.5 বাড়ছে তোমার কত? দুবার বাড়ছে। তাহলে দুবার বাড়া মানে কত এখানে? 12। আর দুবার যোগ করা মানে এখানে দুবার, 2 দিয়ে গুণ করা, দুবার যোগ করা মানে 2 দিয়ে গুণ করা। তাহলে এটা 1 বেড়ে যাবে না? 12 রেখে কত হয়ে গেল? 13। তাহলে 13 ডেসিমি হয়ে গেল এটা। আর 0.5টা কেন পেলাম? পাশে ব্র্যাকেটে উল্লেখ করে দিই। 0.5টা কেন পেলাম? পাশে ব্র্যাকেটে যদি উল্লেখ করা হয় তাহলে 5 সেমি সমান সমান কত বলো? 0.5 ডেসিমি।
পাশে লিখে দাও যেহেতু 5 সেমি সমান সমান 0.5 ডেসিবেল হয়েছে। দৈর্ঘ্য পেলাম একই রকম ভাবে, নিচে ডট ডট মেরে দিয়ে প্রস্থ পাবো কিনা। প্রস্থ কত হয়ে গেল? প্রস্থটা ছিল কত? 8.5 ছিল, তাহলে আবার আবার এক বেড়ে যাবে। বারবার বলা দরকার নাই, এখানে দেখতে পেলাম এক বাড়ছে, এক বাড়ছে না, তাহলে এখানে রাইট আমরা এক যোগ করে দিলাম, ছিল কত? 8.5 ছিল, তাহলে 8.5 প্লাস 1 সমান সমান আসছে কত? 9.5 ডেসিমি। উচ্চতাটাও বেড়ে যাবে এক, উচ্চতা পেয়েছিলাম কত? 5, একটু আগে বার করলাম, তাহলে 5-এর সঙ্গে এক যোগ করে আসছে কত? 6, তাহলে 6 ডেসিমি। তাহলে বাক্সটির বাইরের মানে যেটুকু পুরু ছিল সেই পুরুটাকে ধরে বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম এত। তার প্রশ্নে তোমাকে বলা হয়েছে বাক্সটা চারিপাশ, চারিপাশ বলতে তোমার এখানে কটা তল বলো? 6টা তল। 6টা তলকে তোমার এখানে চারপাশ ধরা হয়, মানে একটা একটা বাক্সের তোমার কটা তল হয়? 6টা তল হয় কিনা, মানে উপরে উপরের তল, নিচের তল, এই পাশ ওই পাশ, সামনের দিক পিছনের দিক, ঠিক কিনা? তাহলে এই 6টা তলকে কি করা হচ্ছে বলো? রং করছে নাকি? তাহলে চারপাশ যদি রং করা হয়, তাহলে চারপাশকে রং করতে গেলে তাহলে ওর 6টা তলের ক্ষেত্রফল বার করতে হবে। 6টা তল মানে সমতলের ক্ষেত্রফল। তাহলে বাক্সটির সমতলের ক্ষেত্রফল বার করে কত হয়? নিচে লিখো, দেখো বাক্সটির বাইরের দিকের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার নিচে লিখো বাক্সটির বাইরের দিকের, বাক্সটির বাক্সটির বাইরের দিকের সমগ্র তলের ক্ষেত্রফল, তারপরে সমান দাও। আমি ডট ডট মেরে দিলাম। তাহলে বাক্সটির বাইরের দিকের সমগ্র তলের ক্ষেত্রফল, তারপরে সমান। তো সমগ্র তলের ক্ষেত্রফল আমরা ফর্মুলা জানি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এ মানে দৈর্ঘ্য, বি মানে হচ্ছে প্রস্থ, আর সি মানে হচ্ছে উচ্চতা। এবি এটা যদি এ হয়, এটা বি, এটা সি। প্রথম দুজন দুজন করে গুণ, যেখানে শেষ ওখান থেকে আবার শুরু করবো। তাহলে এটার সঙ্গে এটা যদি গুণ করা হয়, তাহলে 13 ইন্টু কত? 9.5 প্লাস 9.5 ইন্টু 6 প্লাস 6 ইন্টু কত? 13 সমান সমান 2 ইন্টু, আচ্ছা এগুলো গুণ করে দেখো কত হয়। এটা গুণ করতে কত হয়? 9.5 কে 13 দিয়ে গুণ করো, 9.5 কে 13 দিয়ে গুণ করো। তাহলে 5-13 65, 5 হাতে আছে 6, 7-13 সরি 9-13 কত হয়? 117 নাকি? আর হাতে ছিল কত? হাতে ছিল 6, 117 আর 6 যোগ করলে কত হয়? 123। তাহলে 123 123.5 দশমিক 123.5 ঘর পর প্লাস, এটা যদি 6 দিয়ে গুণ করা হয় কত হয়? 5-6 30, দশমিকের পর শূন্য আসবে, একটা 30-এর জন্য শূন্য, দশমিকের শূন্য কোনো দাম নাই, সেজন্য শূন্য লিখলাম না। 5-6 30-এ শূন্য, হাতে আছে কত? 3, আর এখানে 6-9 54, আর 3-এ কত হয়? 57 প্লাস 6-13 কত হয়? 78 সমান সমান 2 ইন্টু, সবগুলোকে যোগ করে কত হয়? 0.5 আসবে একটা, তাহলে 0.5 বসিয়ে দিলাম। সবগুলো যোগ করে দেখো তো কত হয়? 8-7 15, 15 আর 3-এ কত হয়? 18। হাতে আছে 1, 1 যদি যোগ করা হয় কত হবে? 7, 5-এ 12 আর 1-এ 13, আর 12 যোগ করলে হয় 25। 258.5। পাশে এককটা কি হয় বলো? ক্ষেত্রফল একক সবসময় কি দিয়ে শুরু হয়? বর্গ দিয়ে। তাহলে বর্গ ডেসিমি, বর্গ ডেসিমি। এটা গুণ করে দেখো কত হয়। 2 দিয়ে গুণ করলে তখন 5 দ্বিগুণ 10, দশমিকের পরে শূন্য, শূন্য লিখো না, হাতে 1 ওটাই ধরবো শুধু। আচ্ছা 58 দ্বিগুণ হয় 116, আর হাতে ছিল 1, তার মানে 117, হাতে আছে 1, 2 দুগুণা 4 আর 1-এ 5, তাহলে 517 বর্গ ডেসিমি, 517 বর্গ ডেসিমি।
তাহলে এটা পেয়ে গেলাম বাক্সটির বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক কি না? তাহলে সমগ্র মানে বাক্সটা ছটা তলকে রং করা হচ্ছে। ছটা মানে এখানে চারিপাশ বলতে ছটা রংকে বোঝাচ্ছে, মানে ছটা তলকে বোঝাচ্ছে। ছটা তলকে যদি রং করতে চাই, তাহলে রং করতে কিরকম খরচ হয়? প্রতি বর্গ ডেসিমি মানে 1 বর্গ ডেসিমিতে খরচ হয় ক টাকা? 1.50 টাকা, মানে 1.5 টাকা করে। তাহলে এত বর্গ ডেসিমিতে কত খরচ হবে? এত দিয়ে গুণি যাবে। লাস্ট লাইন দেখে দেখে লিখে দাও, যে রাইট আমরা উত্তর লিখবো। লাস্ট লাইন দেখে লিখো, অতএব প্রতি বর্গ ডেসিমি 1.50 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারিপাশ রং করতে কত কথাটা বাদ, কতটা লিখতে হবে না, কত কথাটা বাদ খরচ পড়বে, তারপরে সমান লিখো। আবার বলছি, যে প্রতি বর্গ ডেসিমি 1.50 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারিপাশ রং করতে কত কথাটা বাদ বাদ দিতে বললাম, লিখতে বললাম খরচ পড়বে, তারপরে সমান। তাহলে 1 বর্গ ডেসিমিতে খরচ হয় কত? 1.50। তাহলে এত বর্গ ডেসিমিতে কত খরচ হবে? 1.50 দিয়ে গুণ। তাহলে 1.50 টাকা সমান সমান, এটি দিয়ে গুণ করো, গুণ করলে কত হবে দেখো, গুণ করে কত হয় দেখো, গুণটা করো। গুণটা করে দেখো কত হয়। দেখো তো এটা আসছে নাকি গুণ করে? 775 না কত আসবে দেখো গুণ করে। হ্যাঁ স্যার হেঁটে আসছি। তাহলে 775 টাকা 50 দশমিকের পরে, দশমিকের পরে যেটা থাকে, দশমিকের আগে যেটা সেটা টাকা, দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেটা কি বলো? পয়সা। তা এত এত টাকা এত পয়সা, বা এরকম করে লিখলে হবে, এত দশমিক পর যেটা সেটা বুঝে নিতে হয় পয়সা ওটা। তাহলে এটার উত্তর, এটা হচ্ছে সেকেন্ড পার্টের উত্তর। এটা লেখা হয়ে গেল, তারপরে অঙ্কটা পড়ো। এটা লেখা হয়ে গেলে তারপরে অঙ্কটা পড়ো, 23 নম্বর অঙ্কটা। এটা মুছে দিলাম, 23 নম্বর অঙ্কটা পড়ো এবার। তেইশ নম্বর বলেছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। তার মানে এখানে সব জিনিসই বলা হয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতা সবই বলা হয়েছে। তিনটাকে গুণ করলে বলো ওই কতটা জলের, কি বলেছে, জলের কি দেওয়া আছে এখানে? গভীরতা দেওয়া আছে না, এত গভীরতা মানে কি বলে, যার যার তোমার গভীরতা দেওয়া থাকে বা যার উচ্চতা দেওয়া থাকে, সেটি আমরা কি পেয়ে যাই? তারই আয়তন পাই। তাহলে জলের এখানে গভীরতা দেওয়া আছে মানে জলের আয়তন পাবো। কার? জলের আয়তন। কোথায়? পুকুরটিতে। তাহলে পুকুরটিতে জলের আয়তন পেয়ে যাবো, ওটা তিনটা গুণ করে। বলছে ঘন্টায় 160 কিলোলিটার, কিলোলিটার মানে ঘন মিটার। দেখো নিচে দিকে কোশ্চেনে দেওয়াই আছে, 1 ঘন মিটার মানে 1 কিলোলিটার। তাহলে কিলোলিটারের জায়গায় আমরা কি লিখতে পারি? ঘন মিটার লিখতে পারি। তাহলে ঘন্টায়, ঘন্টায় মানে 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসাব করে লিখি। তাহলে প্রথম প্রশ্নটা সলভ করি আগে, তারপর সেকেন্ড প্রশ্ন কি বুঝছে সেটা দেখছি। আচ্ছা বলো দেখি, আগে আমি জানি পুকুরটিতে জল ছিল কতটা। তো পুকুরটিতে জল ছিল কতটা, জলের আয়তন। জলের আয়তন রাখতে পারবো কিনা? কত পারো বলো, ওই তিনটাকে গুণ করে লিখতে আরম্ভ করো। কতটা গিয়ে কোশ্চিন এটা? 23 নম্বর দেখো, পুকুরটিতে জলের আয়তন সমান, পুকুরটিতে জলের আয়তন সমান কত লিখতে পারি? 20 × 18.5, 20 × 18.5 ইন্টু কত বলো? ইন্টু কত? 3.2, ইন্টু 3.2।
আর আয়তন একক আমরা জানি কি দিয়ে শুরু হয়, ঘন দিয়ে শুরু হয়, যেন পাশে হয়ে যাচ্ছে ঘন মিটার। গুণ করার দরকার নাই, এখানে এরকম ভাবেই থাক, কারণ গুণ করতে গেলে ফেঁসে যাবো আমরা, কারণ লাস্ট পর্যন্ত আমাকে তো কাটাকাটি করতে হবে কিনা। কেন কাটাকাটি এরকম রাখলে কাটাকাটি করতে আমার সুবিধা হবে, বলে গুণ করতে গেলে ফেঁসে যাবো, গুণ করবো না, এরকম রেখে দিলাম। তাহলে পুকুরটিতে তাহলে এত ঘন মিটার কি ছিল বলো, জল ছিল। আর এই জলটায় একটা পাম্প সেটের মাধ্যমে, পাম্প সেটের মধ্যে ওই মেশিন গুলো দিয়ে জল যায় না জমিতে, তাহলে জমিতে জল ফেলছে। জলটা কিরকম ভাবে যাচ্ছে, কতটা জল যাচ্ছে 1 ঘন্টায়, মানে জলসেচ, জলসেচ করতে পারে কতটা, 160 কিলোলিটার। তাহলে বলতে পারি আমি 160 কিলোমিটার জলসেচ করতে কত সময় লাগে, 1 ঘন্টা। আর এত ঘন মিটার জলসেচ করতে কত সময় লাগে প্রশ্ন চেয়েছে। তাহলে নিচে লিখতে আরম্ভ করো, দেখো 160 কিলোলিটার, 160 কিলোলিটার। তাহলে কিলোলিটার মানে কি বলো, অর্থাৎ কত বলো, 160 ঘন মিটার। কিলোলিটার মানে তো ঘন, ঘন মিটার, প্রশ্ন বলে দিয়েছে আমাকে, প্রশ্ন ব্র্যাকেটে বলে দেওয়া হয়েছে। তাহলে 160 ঘন মিটার জলসেচ করতে সময় লাগে, জলসেচ করতে, আমি ডট মেলাম, বাকিটা লিখো, জলসেচ করতে সময় লাগে, তারপরে সমান আমি বলছি লিখো, শুনে শুনে লিখো। 160 ঘন মিটার জলসেচ করতে সময় লাগে কতক্ষণ বলো, 1 ঘন্টা। তাহলে 1 ঘন মিটার জলসেচ করতে সময় লাগে কত, জলসেচ করতে সময় লাগবে কতটা বলো, 1/160 ঘন্টা। আর যত ঘনমিটার পেয়েছিলাম পুকুরটার মধ্যে যতটা জল ছিল এতটা, তাহলে এতটা জল করতে জলসেচ করতে কত সময় লাগবে, তাহলে 20 × 18.5, তাহলে 20 × 18.5 ইন্টু 3.2 ঘনমিটার জলসেচ করতে সময় লাগে সমান, ঠিক আছে। এখন ডট ডট দিতে পারো তোমরা। এটা 1/এত ছিল, তাহলে এটা সরাসরি 1-এর সঙ্গে গুণ হবে, 1 দিয়ে গুণ করলে তো ওটাই হয়, তাহলে একটা লেখার আর দরকার নাই। কত হবে, 20 ইন্টু কত বলো, 18.5 ইন্টু কত, 3.2 বাই কত, 160। পাশে এককটা কি ছিল, ঘন্টা, বলে ঘন্টাই থাকবে এখানে। এবার কাটাকাটি করো, উপর দেখতে পাচ্ছি ওপর নিচে একটা একটা করে শূন্য আছে, শূন্য শূন্য ভিনিস, এখানে শূন্য আর শূন্য এখানে ভিনিস করে দিলাম। আবার বলো 2-এর সঙ্গে এটা কাটতে পারি কিনা, 8 × 16, বলো এই 8-এর সঙ্গে আমরা এটাও কাটতে পারি কিনা বলো, 4 কত হয়, 32। কিন্তু দশমিক আছে এখানে এক ঘর পর, দশমিক থাকলে না দশমিকটা মনে হবে দশমিক নাই, ক্যালকুলেশন করে মনে ভাবতে হবে দশমিক নাই, তো দশমিকটা আমি বসাবো এখানে, দশমিক 1 ঘর পর, বলো দশমিক 1 ঘর পর, তো এখানে দশমিক হলো, আর দশমিক আগে সবসময় একটা জোর নিতে হয়। এখানে এবার এটাকে দশমিক তুলে দিচ্ছি এখান থেকে, হ্যাঁ, তারপরে দশমিক তুলে দিচ্ছি, তাহলে 185/10, আর এটাও আসবে 10, আর উপরে আসবে কত, 4/10, হয়েছে। পাশে একক ছিল ঘন্টা, ঘন্টায় থাকবে 2 দিয়ে কাটা হয়, 2 × 2 = 4, 2 দিয়ে কাটা হয়, এখানে কত হয় বলো, 5×2 = 10, লাস্টের সংখ্যা 5, লাস্টের সংখ্যা 5, তাহলে 5 দিয়ে অবশ্যই কাটবে, তাহলে 5 দিয়ে কাটি কত হবে, 5, 3 × 5 = 15, আর 5 × 7 = 35, তাহলে পড়ে আছে কত, 37, আর 2 গুণ করলে কত হয়, 37-এর 2 দিয়ে গুণ করা মানে ডবল 74, আর নিচে 10, আবার কাট। আচ্ছা এখানে আবার কাটাকাটি যেত না, এখানে কাটাকাটি যেত, দাঁড়াও এখানে কেটে দাও, 2-এর সঙ্গে 5 কেটে দিলাম, আর 2-এর সঙ্গে 10 কেটে দিলাম 5 দিয়ে, থাকছে পড়ে কত, 37 কত বলো, ফাইনালি থাকছে পড়ে 37/5 ঘন্টা। এটা যদি পূর্ণতে আনি কত হয়, পূর্ণতে আনলে তোমার আসবে 5 × 7 = 35, তাহলে 5 × 7 = 35, আর 2, তাহলে এত ঘন্টা। এটাকে আমরা বলতে পারি 7 ঘন্টা 2/5, এটাও ঘন্টা। এটাকে আমরা ঘন্টাটাকে মিনিট নিয়ে আসবো, কেন, কারণ এটা দেখো ওপরটা ছোট মানে ছোট, একের থেকে ছোট, একের থেকে ছোট মানে ওপরটা যদি ছোট হয় তাহলে ওটাকে বলা হয় একের থেকে ছোট, একের থেকে ছোট মানে এখানে 1 ঘন্টার থেকে ছোট, আর ঘন্টা থেকে ছোট আমরা কি জানি, মিনিট। সেই মিনিট দিয়ে গুণ করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে বলো, 60।
তো 60 মিনিট 1 ঘন্টা হয়, তাহলে এটাকে 60 দিয়ে গুণ করলাম, তাহলে এটা 5 মিনিট হয়ে গেল। এটা এরকম 5-এর সঙ্গে যদি 60 কাটি কত হবে? 5 12 60, তার মানে কত পেয়ে গেলাম? 7 ঘন্টা 12 × 2 = 24 মিনিট। তার মানে 7 ঘন্টা 24 মিনিটে পুকুরের সমস্ত জলটা কি করে যাবে বলো? জলসেচ করতে পারা যাবে। তো প্রথম উত্তর আমরা পেয়ে গেলাম এখানে। তাহলে এখানে আমরা প্রথম উত্তরটা পেয়ে গেলাম। প্রথম উত্তর দিকে দিকে লিখে দাও। তাহলে ঘন্টায় 160 কিলোমিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে? লিখে দাও। কত করে না লিখে শুধু লাস্ট লাইনটা লিখে দাও এখানে। কতক্ষণে বলো? 7 ঘন্টা 24 মিনিটে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে। লিখে দাও এখানে। অতএব তাহলে 7 ঘন্টা 24 মিনিটে 7 ঘন্টা 24 মিনিটে 7 ঘন্টা 24 মিনিটে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে। 7 ঘন্টা 24 মিনিটে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে। তা এটা আমাদের উত্তর, একটা প্রথম উত্তর পেয়ে গেলাম। তো প্রথম উত্তর আমরা পেয়ে গেলাম এটা। দ্বিতীয় দ্বিতীয় পাঠে কি বলেছে বলো? দ্বিতীয় পাঠে বলা হয়েছে ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। আচ্ছা, গভীরতা আর উচ্চতা বার করার জন্য তোমাদের একটা নিয়ম বলেছিলাম। কি বলেছিলাম বলো? আয়তন, আয়তন মানে এই আয়তনটা। তাহলে আয়তনটাকে যদি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে গুণ, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে যদি ভাগ করে দিই, এক কথা ক্ষেত্রফল দিয়ে ভাগ করা। আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? গভীরতা পাওয়া যায়, তাই না? তাই এটা আমার উত্তর লিখবো। তাহলে সেই জমিতে জলের গভীরতা হবে সমান, সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টটা লিখো। সেকেন্ড পার্টের উত্তর যেটা, এই জমিতে জলের গভীরতা হবে সমান। দ্বিতীয় অংশ লিখে দ্বিতীয় অংশ বলে পয়েন্ট করো। এটা সেকেন্ড 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 পার্ট না, প্রথম অংশ তো হয়ে গেল, সেকেন্ড পার্ট যেটা। তো লাস্ট লাস্ট লাইনে লাস্ট পার্টটুকু লিখো, অত বড় না লিখে লাস্ট পার্টটুকু লিখো। সেই জমিতে জলের গভীরতা হবে, তারপরে সমান। সেই জমিতে জলের গভীরতা হবে, তারপরে সমান। তাহলে আয়তন, আয়তন ছিল এতটা। আয়তনকে কি দিয়ে ভাগ করতে বললাম? ক্ষেত্রফল দিয়ে ভাগ। কার ক্ষেত্রফল? যে জমিতে ফেলবো সেই জমিটার ক্ষেত্রফল দিয়ে ভাগ। তাহলে আয়তন কত ছিল? এত 20 ইন্টু 18.5 ইন্টু কত? 3.2। এটাকে ভাগ করবো কত দিয়ে? 59 কত ছিল? 59.2 ইন্টু কত বলো? 40। এক কাজ করি, এর পরের লাইনে দশমিক গুলোকে আউট করে দিই, তো আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দশমিক গুলোকে আউট করতে, তার আগে এখানে একটু কাটাকাটি করে নি একটু। 20 দ্বিগুণ কত হয় বলো? 40। এটা দশমিক নাই, ওর কোনো ঝামেলাও নাই, কেটে দিলাম ওকে। আর বাকি যেগুলো ঝামেলা লেগে আছে দশমিক গুলোকে আউট করে দিই এখান থেকে। তাহলে 185 ইন্টু 32, আর নিচে আছে কত? 592 আসবে, ইন্টু আবার 2 তো ছিল আগে থেকে। নিচে ছিল একটা এক ঘর পর দশমিক, তাহলে উপরে গুণ হবে 10। নিচের জন্য উপরে গুণ হয়, উপরের জন্য নিচে গুণ হয়। উপরে ছিল তোমার 2 ঘর, মানে এখানে 1 ঘর এখানে 1 ঘর, তো মানে দুটো 10 আসবে। এটার জন্য 10, আবার এটার জন্য 10। দশমিক তোলার নিয়ম আমরা জানি, দশমিকের জন্য আমরা 1 মনে করি, আর যত ঘর হয় ওটা শূন্য হয়। উপর নিচে একটা 10 কেটে যাচ্ছে, এটা কেটে দাও। একে রেখে লাভ নাই, 2 কে কাটলে কত হবে? 16। এটাকে 16 দিয়ে কেটে দাও। ওটা যদি 16 দিয়ে মানে বড় সংখ্যাতে কাটলে কি হয় বলো তো? তোমার কাটাকাটিটা কম সময়ে হয়ে যায়, ছোট সংখ্যাতে কাটতে গেলে বেশি সময় লাগে। তো বড় সংখ্যা দিয়ে আমরা কাটি, 16 দিয়ে ডাইরেক্ট কেটে দিই। তাহলে 16 দিয়ে যদি কাটি সরাসরি, তাহলে 3 16 কত হয়? 48। 2 যোগ করে হয় 50, আর 9 যোগ করলে হয় 59। 2 আর 9 কত হয়? 11, পাশে 2 মানে 112। 6 7 42, 7 16 কত হয় বলো? 7 16 হয় 112, তাই না? 7 16 112।
এখানে দেখো লাস্টে, লাস্টে কত 7, আর লাস্টে কত বলো, লাস্ট দেখো লাস্টের ডিজিটটা, লাস্টের ডিজিট 7 আর লাস্টের ডিজিট কত বলো 5। তা বুঝে গেলাম 7 কি কত দিয়ে গুণ করলে লাস্টে 5 পাওয়া যায়, 35, 5 7 5 দিয়ে, তার 5 দিয়ে কাটার চান্স আছে। 5 7 35, 3 5 15, 3 18, তাহলে 5 দিয়ে সরাসরি কেটে যাচ্ছে। বুঝা গেল? তাহলে পড়ে থাকছে কি বলো এখানে, ওপরে 5 আর নিচে কি বলো 10। এটা কাটাকাটি করতে পারি আমরা, কাটাকাটি করতে পারি। আচ্ছা পাশে কি হয় বলো, পাশে কি হবে, এককটা কি ছিল, ঘন ডেসিমি আর নিচে বর্গ ডেসিমি। আহ, তিনটা ডেসিমি থেকে ডেসিমি 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 ডেসিমি, দুটো ডেসিমি আউট থাকছে, ওটা কটা ডেসিমি, একটা ডেসিমি থাকছে না। তাহলে এত ডেসিমি পেলাম, কিন্তু দেখাও আমি নিয়ম কি বলেছিলাম বলো, কখন একক চেঞ্জ করতে হয়, যখনই ছোট হয়ে যায় না, বলো একের থেকে ছোট না বড়, একের থেকে ছোট হয়ে গেল, ছোট হয়ে গেল মানে ডেসিমিল পরের এককে আমি ছোটতে যেতে গেলে আমার ডান দিকে যাওয়া মানে ছোটতে যাওয়া। তারপর ডান দিকে যেতে যেতে কত দিয়ে গুণ করবো, গুণটা ডান দিয়ে গেলে গুণ করতে হয় কিনা বলো। তাহলে 10 দিয়ে গুণ, তাহলে 5/10 ছিল, এটাকে 10 যদি গুণ করি, তাহলে পাশে কি হয়ে যাবে বলো, সেমি। আর 10 10 কেটে যাচ্ছে, দেখো তো পাচ্ছি 5 সেমি, এটাই উত্তর আমাদের। এটাই উত্তর, 5 সেমি। লিখো তাড়াতাড়ি লিখো, শর্ট কোশ্চেন গুলো আছে। তাড়াতাড়ি লিখো, এটা শেষ করে দিই, আর বাকি যতগুলো আছে আজকে শেষ করার চেষ্টা করবো। স্পিডে হাত চালাও একটু। হয়েছে, লেখা হয়েছে সবার। এরপরে নেক্সট এমসিকিউ দেখো, এমসিকিউর অঙ্কগুলো আমরা না সরাসরি আমরা যত শর্টে করবো তত আমাদের সুবিধা, কারণ আমাদের টাইম বাঁচবে। তাহলে শর্ট কোশ্চেনকে আমরা শর্ট ভাবে করবো, যত যত আমরা শর্টে করতে পারবো তত আমাদের সুবিধা। প্রশ্নটা পড়ে দেখো কি বলেছে, প্রশ্ন পড়ে দেখো কি বলেছে, 1 নম্বর কোশ্চেনটা। 1 নম্বরে বলা হয়েছে একটি সমকোণী চৌপল আকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলে ক্ষেত্রফল কত, 88 বর্গ সেমি। তাহলে বাক্সটির ভিতরে উচ্চতা কত। আমি একটু আগে তোমাদের লাস্ট যে অঙ্কটা করলাম, ওখানে বললাম আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, উচ্চতা পাওয়া যায়। আর আয়তন আছে কত, 440, আর ক্ষেত্রফল বলেছে কত। আচ্ছা 8 কে কত দিয়ে গুণ করলে লাস্টে শূন্য পাওয়া যায়, 5 দিয়ে গুণ করে, তাহলে 5 উত্তর। আর ভাবার কোনো দরকার নেই, কারণ 5 অপশনে পেয়ে গেছি যে। বাকি যেগুলো অপশন ধরে করে যায়, বাকি বাকি যে অপশন গুলো আছে না 4 3 6, ওগুলো দিয়ে গুণ করে কখন লাস্টে জিরো আসবে কি, জিরো আসবে না, একমাত্র 5 দিয়ে লাস্টে জিরো আসছে, তো মানে 5 উত্তর হবে। হয়ে গেল। আমি আগে বললাম শর্টকে শর্ট শর্ট ভাবেই করবো। তারপরে কোশ্চেনে ছিল 2 নম্বরে, ওই যে একটি আয়তঘনকার গর্তের দৈর্ঘ্য বলেছে 40 মিটার, প্রস্থ বলেছে কত 12 মিটার, গভীরতা বলেছে 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে। তাহলে কটি তক্তা রাখা যাবে, তাই না? তাহলে একটা গর্তের মধ্যে তক্তা যদি রাখতে চাই, তাহলে কতগুলো তক্তা রাখা যাবে সেটা বার করার জন্য জানতে হবে যে ওই গর্তের কতটা জায়গা আছে, মানে আয়তন। তার মানে ওই গর্তের আয়তন আর যতগুলো আমি তক্তা রাখছি তার আয়তন সমান, তাই না? আর এখানে তোমার তক্তা আমি জানি না কটা আছে, মনে করলাম যে এক্সটি তক্তা আছে, তাহলে এক্সটি তক্তার আয়তন পেয়ে যাবো, কারণ এক্সটি তক্তার আয়তনে এক একটা তক্তা তোমার একই বলেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে না। তাহলে এক্সটি তক্তার আয়তন বলতে গেলে এক্স দিয়ে গুণ, আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোমার বলে দিয়েছে কত, 5 × 4 × 2। তাহলে এক্সটি তক্তার আয়তন যেটা হবে সেটা কার সঙ্গে সমান হবে, তক্তা রাখছি কোথায়, ওই গর্তের মধ্যে, তাহলে গর্তের আয়তনের সঙ্গে সমান। আর গর্তের আয়তনে আমাদের ফর্মুলা আমরা জানি,
দৈর্ঘ্য মানে কত আছে 40, ইন্টু প্রস্থ কত বলেছে 12, ইন্টু গভীরতা কত বলেছে 16। কাটাকাটি করো, এখানে দিয়ে 5 দিয়ে কাটিয়ে 5 8 কত হয় 40। 4 দ্বিগুণ কত হয় বলো, 4 দ্বিগুণ 8, আর এই 8 আউট হয়ে যাচ্ছে, তাই কি না? থাকছে পড়ে এক্স ইকুয়াল টু, গুণ করার দরকার নেই, দেখো সব সম্পূর্ণ গুণ করতে হবে না, এমসিকিউ আমার তো উত্তর দেওয়া আছে এখানে। 6 লাস্ট দুটোর সঙ্গে গুণ করো, 6 আর 2 গুণ করলে কত হয় বলো 12। লাস্টের সংখ্যা 2 আছে, এরকম কোন অপশন আছে? লাস্ট সংখ্যা 2, তাহলে 192 হবে, ওটাই উত্তর হবে। এগুলো হচ্ছে তোমার টাইম বাঁচানোর টেকনিক, বুঝা গেল? এমসিকিউ কোশ্চেন সলভ করার জন্য টাইম বাঁচানোর টেকনিক বললাম এগুলো। তারপর 3 নম্বর কোশ্চেনটা পড়ো। 3 নম্বর কোশ্চেনটা পড়ার আগে আমি আগে একটা জিনিস বুঝাই, তারপরে আমি কোশ্চেনটা সলভ করছি। একটা ঘনক, ঘনকের বলো কটা তল হয়? আমরা জানি ঘনকের কটা তল হয় বলো? একটা ঘনকের কটা তল হয়? 6টা তল হয় কিনা? 6টা তল, মনে করলাম এটা একটা ঘনক। আরে যদি ঘনক 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 মানে যা প্রত্যেকটা তল কি হয় বর্গাকার হয়, আমি মনে করলাম যে এটা একটা ঘনক। তল কটা তল হয়? একটা, দুইটা, এই একটা তল 3টা, 4টা, 5টা, 6টা। এই 6টা তল, 6টা তলের মধ্যে উপরের তল আর নিচের তল, এটাকে তোমার মেঝেই ধরি, এটা তোমার ছাদ। তাহলে এই দুটোকে তোমার কি বলতে হয় বলো, পার্শ্বতল ধরা হয় না। পার্শ্বতল কাকে ধরা হয়? এই যে এই তল, এই তল, এই তল আর এই তল। তাহলে এটাকে বলা হয় তোমার 4টা তলকে ধরা হয় পার্শ্বতল। পার্শ্বতলের সংখ্যা কটা? 4টা। আর আমরা জানি ঘনকের এক একটি তলের ক্ষেত্রফল কত হয়? ঘনকের এক একটি তলের ক্ষেত্রফল কত হয়? ঘনকের এক একটি তলের ক্ষেত্রফল কত হয় বলো? বাহু আর স্কয়ার। এক একটা তল মানে তো বড় বর্গাকার, আর বর্গাকার আমার তলের আমার ফর্মুলা কি জানি, বাহু স্কোয়ার। বাহু দেওয়া নাই কোশ্চেনে, বাহু আমি ধরে নিলাম, বাহুটা ধরলাম মনে করো কত বলো এ। তাহলে একটা তলের ক্ষেত্রফল আমি পাচ্ছি এ স্কোয়ার। তাহলে বলো 4টা তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে 4a²। আর ওটা তোমাকে বলে দিয়েছে কত, 256। তাহলে এখানে 4 দিয়ে দিই কাটি, তাহলে 4 6 24, আর 4 4 16। তাহলে এর মানটা কত পাচ্ছি? তাহলে a² ইকুয়াল টু বলতে পারি 8²। তাহলে অতএব এর মানটা পেয়ে গেলাম আমরা কত, 8। প্রশ্ন চেয়েছিল কার মান? প্রশ্ন চেয়েছে ঘনকটির আয়তন। আয়তন মানে বাহুর কিউব মানে এ কিউব, আর এ কিউব মানে 8-এর কিউব। 8-এর কিউব মানে আমরা জানি কত হয়, 512 হয়। তোমাদেরকে কিউবগুলো আগে লেখানো হয়েছিল, থিওরি পড়ানোর সময় কিউবগুলো লেখানো হয়েছিল। 8-এর কিউব কত হয়? 512 হয়। হয়ে গেল এটা। তারপর চলে এসছে 4 নম্বরে। 3 নম্বর হলো, এটা চলে এসছে 4 নম্বরে। এবার 4 নম্বরটা দেখো কি বলেছে। 4 নম্বর বলা হচ্ছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত কত বলেছে? 1:27। তাহলে বলো একের কিউব 1 হয়, তাহলে একের কিউব 1। আর কতর কিউব 27 হয়? 3-এর কিউব হয় 27। তার মানে প্রথমটার বাহু হলো কত 1, আর দ্বিতীয়টার বাহু হলো কত বলো 3। তো প্রশ্নে কি চেয়েছে? তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি হয়, 6a², মানে 6 ইন্টু বাহু স্কোয়ার, তাই কিনা? তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার যদি হয়, তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 6 কেটে যাবে না এখানে, 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার, মানে অনুপাত কি এসেছে না কি চেয়েছে? অনুপাত দিতে চেয়েছে। তাহলে 6 6 কেটে আছে, তাহলে 6 টাকা দেখার দরকার নাই। তাহলে এটা স্কোয়ার, 1² 1 হয়, আর 3² কত হয় 9। এটাই উত্তর।
হলো ক্লিয়ার? আবার বলবো, এটা বাহু পেয়ে গেলাম না, বাহু মানে এটা এ, এটা এটা প্রথমটার প্রথম ঘনকের এ, দ্বিতীয় ঘনকের এ, তাহলে 6 × a² আর 6 × a², 6 × 1² আর 6 × 3² আসবে কিনা? তো 6 কেটে যাবে না এখানে, ওই জন্য 6 লিখলাম না, যেটা কেটে যাবে তাকে লিখে লাভ কি? চারের চারের পরে 5 চলেছে এবার। চারের পরে 5, তাহলে 5 নম্বরে কি বলেছে দেখো, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s² একক এবং কর্ণের দৈর্ঘ্য বলেছে d একক, s এবং d এর মধ্যে সম্পর্ক সম্পর্ক কি? নিচে অপশন দেওয়া আছে, চারটার মধ্যে কোনটা হবে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যদি হয় s, তাহলে s সমান সমান আমরা কি বলতে পারি? বাহু 6 × বাহু², বাহুটা মনে করলাম a। আরেকটা কি বলেছে? ডি বলেছে কর্ণ। ডি যদি কর্ণ হয়, তাহলে কর্ণের ফর্মুলা আমরা কি পেয়েছিলাম বলো? a × √3। এর ফর্মুলা পেয়েছিলাম আমরা a × √3। এখানে এক কাজ করলাম, রুটকে তাড়াতে গেলে কি করতে হয়? বড় করতে হয়। তাহলে বড় করে দিলাম, তাহলে d² লিখে দিলাম এখানে, আর এখানে লিখে দিলাম কি বলো? a², ইন্টু কত হয়ে গেল? 3। এবার ডি এর সঙ্গে কার রিলেশন চেয়েছে? প্রশ্ন দেখো, ডি এর সঙ্গে কার রিলেশন চেয়েছে? এস এর। তাহলে মানে ডি এর সঙ্গে যদি এস এর রিলেশন বার করতে চাই, তাহলে বলো এস সমান সমান কত আছে? 6a², তাই কি না? এস সমান সমান কত আছে বললাম? 6a²। তাহলে বলো এখানে 6a² আনতে গেলে এখানে কত আছে? 3a² আছে না? তাহলে বলো বোথ সাইডকে 2 দিয়ে গুণ করতে হবে কিনা বলো? তাহলে এদিকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এদিকে 2 দিয়ে গুণ করে তাহলে 6a² হয়ে যাবে। তাহলে বা এখানে আমি লিখতে পারি 2d² আর 6a² মানে আমি কি লিখতে পারি? এস। এর অপশনের দিকে তাকাও, এরকম অপশন আছে কিনা? নাই এরকম অপশন, কিন্তু ডি নম্বর অপশনটা মিলে যাবে এর সঙ্গে। কারণ d² সমান কি লিখতে পারি? এখান থেকে d² সমান কি লিখতে পারি? s/2। এটাই ফাইনালি উত্তর। তাড়াতাড়ি নোট করো, তারপরে ভুলিয়ে বাবার। এবার সত্য মিথ্যাগুলো দেখো, সত্য মিথ্যাগুলো দেখো। 1 নম্বরে কি বলেছে? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, তাহলে এই ধরনের অঙ্কগুলো কিরকম ভাবে, যেমন দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, এই ধরনের অঙ্ক যদি দেয় কিনা, তাহলে কিরকম ভাবে করবো দেখো। সবসময় আমরা এক ধরে করলাম, প্রথমে ছিল এক, প্রথমটা যদি এক হয় তারপরে দ্বিগুণ মানে কত বলো? ওর দ্বিগুণ মানে 2। তাহলে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তাহলে মনে করো প্রথমে ছিল ধার কত, বি এর, এটা 1 নম্বর, বি এর 1 নম্বর কোশ্চেন। প্রথমে মনে করেছিল এক, আর পরে কত হলো বলো? 2। এটা ধারের দৈর্ঘ্য, এটা ধারের দৈর্ঘ্য, যদি দ্বিগুণ হয় তো ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 4 গুণ হবে। আচ্ছা বলো এর আয়তনটা কত হবে বলো? এখানে যদি দ্বিগুণ হয় তাহলে এর আয়তনটা কত হবে? 1 এর কিউব মানে 1, আর 2 এর কিউব মানে কত হয়? 8। তাহলে এর কত গুণ হলো? 8 গুণ। কিন্তু প্রশ্ন বলেছে কত গুণ? দেখো এর কত গুণ? 8 গুণ কি না? কিন্তু প্রশ্ন বলেছে কত গুণ? 4 গুণ। তো সত্য না মিথ্যা? এটা মিথ্যা, তাই না? ওটা 100% মিথ্যা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারপর 2 নম্বর কোশ্চেনটা দেখো, তারপর 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে।
2 নম্বর কোশ্চেনে তোমাকে বলা হয়েছে যে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘন মিটার হবে। হেক্টর কথাটা মানে কি দেখো নিচে দেওয়া আছে, তাই না? 1 হেক্টর সমান কত আর? 100 আর। তাহলে 2 হেক্টর সমান কত আর হবে? 200 আর। তাহলে 2 হেক্টর, সংক্ষেপে লিখছি, 2 হেক্টর সমান কত বলতে পারি? 200 আর। প্রশ্নে কি চেয়েছে দেখো, প্রশ্নে একক কি দেওয়া আছে? ঘন মিটারে। তার মানে আমাকে সবগুলোকে চেঞ্জ করে কোথায় আসতে বলো? মিটারে আসতে হবে। তাহলে আর রাখা যাবে না। আর এর সঙ্গে বলে আমরা রিলেশন কি জানি আবার? 1 আর সমান কত বলা যায়? 100 বর্গ সেমি, তাই না? সরি, 100 বর্গ মিটার। তাহলে 1 আর মানে এটাকে বলতে পারি আমরা 200 ইন্টু 100 বর্গ মিটার। কারণ আর মানে তো 100 না, 100 বর্গ মিটার লিখে দিলাম। তাহলে বর্গ মিটার দেখে বুঝতে পারলাম, বলো এটা ক্ষেত্রফল না? ক্ষেত্রফল কি না? তাহলে ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা দেওয়া আছে দেখো, বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার। তাহলে 5 সেমি উচ্চতা যদি হয়, তাহলে ক্ষেত্রফল ছিল পেয়েছি কত? 200 ইন্টু 100 ইন্টু উচ্চতা মানে 5 সেমি। সেমি থেকে আমি আসবো কোথায়? মিটারে। 2 ঘর আসছি, তার মানে কত দিয়ে ভাগ? কত দিয়ে ভাগ? আর 2 ঘর আসছি মানে 2 ঘর মিটার ডেসিমি সেমি হয় না? সেমি থেকে মিটারে আসছি, বাম দিকে আসছি, তাহলে 100 দিয়ে ভাগ। 100 দিয়ে ভাগ। তাহলে 100 দিয়ে 100 কেটে যাচ্ছে এখানে। তাহলে পাশে কি হয়ে গেল এখানে? বর্গ ছিল, আর আরেকটা মিটার গুণ, এটাতে সেমিতে মিটার করে দিচ্ছি না, তাহলে দুটো বর্গ মানে তো 2টো মিটার, আরেকটা মিটার, 3টা মিটারে কি হয়? ঘন মিটার হয়ে যায়। তাহলে ঘন মিটার। তাহলে এখানে কত আসছে দেখো একবার গুণ করে। 5 দ্বিগুণ 10, আর দুটো শূন্য তো ছিল আগে থেকে, তাহলে কত হয়ে গেল? 1000 ঘন মিটার। তাহলে বলো এরা সত্য বলেছে না মিথ্যা বলেছে? তাহলে সত্যই বলেছে। তারপরে অঙ্কটা পড়ো। তাহলে এটা সত্য হলো। তারপরে কি আছে 25 দাগের, এবার সংক্ষিপ্ত, মানে এগুলো আমাকে লিখে লিখে করতে হবে। এখানে আর শর্ট মারলে হবে না, এখানে তোমার লিখে করতে হবে, কারণ ওই 2 মার্কের অঙ্ক, সংক্ষিপ্ত ধরুন 2 মার্কের প্রশ্ন এগুলো। 25-এর 1 নম্বর। শূন্য স্থানগুলো আসছে। ও শূন্যস্থান বাকি রেখেছি, দেখো মুখোমুখি হয়ে যাবে। শূন্যস্থানগুলো দেখে নাও, হয়ে যাবে মুখোমুখি। একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা। একটি সমকোণী চৌপলের, মানে সমকোণী চৌপল মানে আয়তঘন, কর্ণের সংখ্যা কটা হয়? 4টা হয়। থিওরি পড়ানোর সময় বলে দিয়েছিলাম। একটি ঘনকের একটি একটি ঘনকের একটি তলের কর্ণ দৈর্ঘ্য। আচ্ছা, একটি ঘনকের কটা তল হয়? 6টা তল। বলছে 6টা তল কিরকম তল হয় আবার? বর্গাকার। আর বর্গক্ষেত্রের বলো কর্ণের ফর্মুলা কি জানি? বাহু এ ইন্টু, মানে বাহু ইন্টু √2 হয়। এটা হলো কার বললাম? বর্গক্ষেত্রের একটি, মানে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি পেয়েছিলাম? বাহু ইন্টু √3 পেয়েছিলাম। এখানে যদি বলতো যে ঘনকের, একটি ঘনকের তলের কর্ণের দৈর্ঘ্য, তার উত্তর হতো কি বলো? বাহু ইন্টু √3, তাই না? কিন্তু এখানে কি হয় বলো? এখানে বলছে একটি তলে, তার এখানে কি বলো? √3 হবে না, কত হবে বলো? √2 হবে। কেন √2 হয় বললাম? একটা তল চেয়েছে, একটা তল মানে কাকে বোঝায়? বর্গাকার। আর বর্গক্ষেত্রের আমরা একটি তলের কর্ণের ফর্মুলা জানি, বাহু ইন্টু √2। আর ঘনকের কি জানি বলো? ঘনকের জানি বাহু ইন্টু √3। যদি এখানে তোমার অনেক সময় প্রশ্নটা চেঞ্জ করে দেয়, তোমার সঙ্গে অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়ার সময় তোমার সঙ্গে একটু চালাকি করে। এখানে না একটা তল না বলে কি বলে? বলে একটি ঘনের কর্ণের দৈর্ঘ্য বলে দেয়।
তাড়াহুড়া করে আবার ভুলভাল উত্তর মেরে আসো না, ঠিক আছে? প্রশ্ন ভালো করে পড়ে উত্তর দিয়ে আসবে, তাই কি না? মানে এরকম কি হয় বলে, তাড়াহুড়া করতে গিয়ে তোমার এটা ভুল করে আসে। আর এই ভুলটা অনেকে অনেকে করে 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 এসছে বলে আমি তোমাদের বলছি। তা উত্তর কত হলো বলে এখানে, √2 না √3? √2, তাহলে এখানে উত্তর পেলাম আমরা √2। তারপরে নেক্সট, সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর নাম আমরা জানি ঘনক। তো এটা হলো ঘনক। এবার 25-এর 1 নম্বর গেল। 25-এর 1 নম্বরে কি বলেছে দেখো, একটি আয়তঘনের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা বলছে জেড, আর কি বলেছে কর্ণের সংখ্যা পি হলে, একটা তোমাকে একটা দেওয়া আছে, কি বলেছে বলো এখানে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত হবে নির্ণয় করো। তো যেটা চেয়েছে সেটাকে লিখি দেখে দেখে, এক্স মাইনাস ওয়াই প্লাস কি বলেছে বলো, জেড প্লাস কি বলেছে পি, এর মানগুলো বসাবো যে, তাহলে হয়ে যাবে। তল এক্স মানে কি বলেছে, তল, তল কটা হয়, 6টা হয় না, তো 6 বসিয়ে দিলাম। মাইনাস ওয়াই কি বলেছে, ওয়াই এর পরিচয় কি দিয়েছে, ওয়াই বলেছে ধার সংখ্যা, তাই না? ধার সংখ্যা কটা হয়, 12টা হয়, ধার সংখ্যা হয় 12টা, 12 বসিয়ে দিলাম। প্লাস জেড কি বলেছে, জেড বলেছে এখানে শীর্ষবিন্দু সংখ্যা, শীর্ষবিন্দু কটা হয়, শীর্ষবিন্দু হয় কটা, শীর্ষবিন্দু হয় 8টা, শীর্ষবিন্দু হ্যাঁ, বলছিলাম 8টা। কর্নার গুলো, তো শীর্ষবিন্দু হয় 8টা। প্লাস পি, পি পি তো পি এর পরিচয় কি বলেছে বলো, কর্ণের সংখ্যা, কর্ণের সংখ্যা কটা, 4টা হয় কর্ণের সংখ্যা, তাই কি না? এবার এখানে দেখো 8-এর সঙ্গে 4, 8-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়, 12, তাহলে +12 আর -12 কেটে যাচ্ছে, দেখো কত হচ্ছে 6, এটাই উত্তর। +12 -12 কেটে গিয়ে উত্তর আসছে এটাই। তারপর নেক্সট 2 নম্বর তোমাকে বলা হয়েছে একটি আয়তঘনকের মাত্রা, মাত্রা বলতে আমি কাদেরকে বলেছিলাম, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এই তিনটাকে বলা হয় মাত্রা। মাত্রা বলেছে কত, 4, 6, 4। আর আরেকটা আছে তোমার আয়তঘন, ওর মাত্রা কি বলেছে, 8, 2h-1 আর 2। যদি আয়তন আয়তন আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান কত, তাই না? আয়তন তো, আয়তন সমান বলে দিচ্ছেন এখানে, ঘনফল মানে কি আয়তন, ঘনফল মানেই তো আয়তনকে বোঝাচ্ছে। তাহলে প্রশ্ন অনুসারে বলো আমি কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মাত্রা মানে তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। মাত্রা এখানে কি কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার গুণ করলে কি পাই, ঘনফল পাই। তো তিনটাকে গুণ করলে উত্তর পেয়ে যাবো আমরা 8। আগে এইচ ওলাটাই লিখি, তার এইচ এর মান বার করতে হবে, সেই জন্য। প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি বলো এখানে, প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি 8 ইন্টু কত বলো, 2h-1 ইন্টু কত, 2, বলছে এটা হবে সমান, কার সঙ্গে সমান, 4 ইন্টু 6 ইন্টু 4, ওটার সঙ্গে সমান হবে 4 ইন্টু 6 ইন্টু 4, ওটার সঙ্গে সমান। এখানে একটা 2 এটা কেটে দাও, একটা 2 যদি কাটি কত হয় বলো, 2 দিয়ে কাটবো এটা। 2 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়, 8, 2 এর সঙ্গে 4 গুণ করলে হয় 8, 8 এখানে কেটে দিলাম। তাহলে পড়ে থাকছে কে বলো এখানে, 2h-1, 1টা উপরে নিচে গেলাম, 6 পড়ে আছে শুধু, তাহলে 6 এর সঙ্গে 1 এর পাশে যোগ হবে 7, তাহলে বা h ইকুয়াল টু কত পাচ্ছি, 7/2। অতএব h ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 7/2, মানে 7 এর অর্ধেক কত হয়, 3.5, 3.5, এটাই উত্তর। এইচ এর মান দিয়েছিলাম মতো।
এবার 3 নম্বর অঙ্কটা পড়ো, এবার নেক্সট 3 নম্বরটা পড়ো। নেক্সট 3 নম্বরে কি বলেছে, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসাব করে লিখি। 50% যদি বৃদ্ধি পায়, যে ঘনকটার সমগ্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি। আচ্ছা, 50% কথাটা মানে কি সেটাকে বোঝাই। কত দেখ, 3। তাহলে 3 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো। আগে দেখো 50% কথাটা কি সেটা বুঝাচ্ছি দেখো। আমি প্রশ্নের উত্তরে পরে আসি। 50%, আচ্ছা 50% কথাটা মানে কি বলো। 50/100, এটা তো সবাই জানে, এটা তো নতুন কিছু জানা নাই, তাই না? 50% তো সবাই জানে না, কিন্তু কেন আমি বলছি দেখো 50%টা 50/100 লিখি, এটা যদি কাটাকাটি করি কত পাই দেখো। 50 1 50 আর 50 দ্বিগুণ সেঞ্চুরি, তাই কিনা? 50 সেঞ্চুরি হয় কিনা? 50 1 50, 50 দ্বিগুণ সেঞ্চুরি। তাহলে এবার দেখো এখানে যদি কোনো অঙ্কের মধ্যে ভগ্নাংশ আসে, মানে প্রশ্ন তোমাকে বলেছে না, প্রশ্ন বলেছে একটি ঘনের দৈর্ঘ্য কত, একটি ঘনের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, মানে আগে যা ছিল তার 50% মানে কত, 1/2 বৃদ্ধি পাবে। তাহলে আমরা এই ধরনের অঙ্কে যখন, এই ধরনের যখন অঙ্ক করি তখন কি বলবো, এখানে ধারের দৈর্ঘ্য দেওয়া নেই, ধার মানে বাহুকে বোঝাচ্ছে, তাহলে আমরা এক্স ধরে নিই। কিন্তু এক্স ধরার থেকে এক্স ধরে অঙ্কটা করলে যতটা আমার সুবিধা হবে, এক্স না ধরে যদি আমরা, নিচে কত সংখ্যা আছে বলো, 2, নিচে যত সংখ্যা থাকে সেটাকে আমরা যদি ধরি, 2x যদি ধরি, তাহলে ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে। ওই জন্য আমি 50% কথাটাকে প্রথমে বুঝাতে আরম্ভ করলাম। কথা বুঝা গেল না গেল না? আমি আবার বলছি যে অঙ্কটা এক্স ধরে করলে ক্যালকুলেশন করতে আমার যতটা সুবিধা হবে, আমি যদি 2x ধরে করি কিনা ক্যালকুলেশনটা খুব ইজি হবে ওর থেকে। বুঝা গেল? সেজন্য আমরা কি ধরবো বলো, এক্স না ধরে কি ধরবো বলো, 2x ধরবো। ধরে নাও, কারণ বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, ধরে ধরে নাও। বাহু মানে ধার দেওয়া নাই, ধার দৈর্ঘ্য দেওয়া নাই। এবার ধরি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য, ধরি ঘনকের বা ঘনকটির, ধরি ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 2x, কোনো একক দেওয়া নাই, তাহলে একক হবে 2x একক। 2x একক। ধরি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 2x একক। প্রশ্ন বলছে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল এর কত হবে, 6 ইন্টু বাহু স্কোয়ার। নিচে লিখো, দেখো তো ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল লিখতে পারি 6 ইন্টু 2x তার স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার মানে কত হয় 4, 4-এর সঙ্গে 6 গুণ করলে কত হয় 24, তাহলে 24x বর্গ একক। কেন বর্গ হলো, ক্ষেত্রফল বলছি যে সমতলের ক্ষেত্রফল, বর্গ একক। এটা প্রথমে যখন ঘনকটা ছিল তখন পেলাম এত বর্গ একক, পরে যখন ঘনকটার 50% যখন বৃদ্ধি করা হচ্ছে, কি বললো, ধারের দৈর্ঘ্যটা, তাহলে প্রত্যেকটা ধার দেখি কত হয়, তার মানে যে ঘনকটা পরে পাচ্ছি স্যার সেই ঘনকটাকে কি ঘনক বলতে পারি আমি, নতুন ঘনক। নিচে এবার লিখো, নতুন ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য সমান সমান, নতুন ঘনকের, নতুন ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য, নতুন ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে, ছিল কত আগে 2x, 50% বৃদ্ধি করছি, বৃদ্ধি করছি মানে 50% কথাটা মানে হচ্ছে আমরা বললাম
50% মানে হচ্ছে 100-তে কত 50, মানে আগে যদি 100 থাকে তাহলে 100-তে বাড়াচ্ছি কত 50 বাড়াচ্ছি, তাহলে 100 ছিল 50 বাড়ালাম, তাহলে কত হলো বেড়ে বলো 150 হয়ে গেল না। তাহলে আমরা কত লিখতে পারি, যারা আগে যেটা ছিল সেটা নিচে লিখতে হয়, লিখলাম 100, আর ছিল ছিল 100 বাড়লো 50, তাহলে কত হয়ে গেল 150। শূন্য শূন্য মানে এখন এখানে 50 দিয়ে কেটে দাও, তাহলে 3×50 হয় 150, আর 50 দ্বিগুণ কত হয় 100, আর 2 এর সঙ্গে 2 কেটে যাচ্ছে, যে সমান সমান কত পাচ্ছি 3x, পাশে এককটা এককই হবে এখানে 3x একক। এই সুবিধার জন্যই তো আমি এখানে 2x ধরেছিলাম, কাটাকাটি যাবে বলেই। আমি যদি 2x না ধরতাম তাহলে কাটাকাটি যেত না, কত আসতো বল 3x/2 আসতো, তখন কি না ক্যালকুলেশন করতে আমার অসুবিধা হতো। তার নতুন ঘনকের যেহেতু প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম, তারপর নতুন ঘনকের আমি এবার কি বলো সমগ্র তলের ক্ষেত্রফল কত পাবো সেটা পেয়ে যাবো। নিচে এবার লিখো নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত লিখতে পারি 6 × বাহু স্কোয়ার, বাহু মানে 3x, তার হোল স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত হয় 9, 9 এর সঙ্গে 6 গুণ করলে কত হয় 54, আর এক্স এর বর্গ করলে হয় এক্স স্কোয়ার, তো 54 এক্স স্কোয়ার বর্গ একক, পাশে লিখো বর্গ একক। বর্গ একক। আচ্ছা বলো এবার, আগে ছিল কত বলো তো ক্ষেত্রফলটা 24, এখন কত হলো 54, এখান থেকে ইজিলি আমি ক্যালকুলেশন করতে পারছি, বলো কত বাড়ছে 54 থেকে 24 থেকে 54 হলো কত বাড়ছে বলো 30, 30 বাড়ছে না। তাহলে আগে ছিল 24, এখন হলো তোমার 54, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, তাহলে লিখি এবার দেখো নতুন নতুন না লিখো ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় সমান, বৃদ্ধি পাবে সমান লিখো ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সমান, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সমান। ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তারপরে সমান, বলো কত বৃদ্ধি পাবে সমান কত 54 x² মাইনাস 24 x² সমান সমান এখানে লিখতে পারি কত 30 x² বর্গ একক, উপরে একক লেখা ছিল আমি লিখে দিলাম, ডট মেরে দিলাম এখানে। প্রশ্নে কিন্তু তোমাকে এটা চাইনি, কি চেয়েছে বলো, প্রশ্নে তোমার কাছে চেয়েছে যে শতকরা কত, তাই না, শতকরা চেয়েছে কিনা প্রশ্নে। তো শতকরা বের করে আমরা ফর্মুলা কি জানি, যত বৃদ্ধি পেল সেটাকে লিখতে হয় উপরে, আর পূর্বে যেটা ছিল সেটাকে লিখতে হয় নিচে, তারপরে এটাকে 100 দিয়ে গুণ করতে হয়। সেম ল্যাঙ্গুয়েজ লিখবো যে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে সমান, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে সমান। তাহলে শতকরা বের করার ফর্মুলা আমি কি বললাম আবার বলছি, যেটা বৃদ্ধি পেল সেটা উপরে বৃদ্ধি পেলে কত 30x², আর পূর্বে যেটা ছিল পূর্বে ছিল কত 24x² ইন্টু কি করতে হয় 100, তাহলে ইন্টু আমি 100 করে দিলাম। শতকরা কথাটা লিখলে পাশে পার্সেন্টেজ চিহ্ন দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও তোমাকে কি বলো নম্বর তোমার কাটবে না, আর না দিলেও তোমার কি বলো না নম্বর কাটবে না, কারণ শতকরা মানেই তো পার্সেন্ট কে বোঝাচ্ছে। তাই এবার দেখো এখানে উপর নিচে x² সঙ্গে x কেটে যাচ্ছে, 6 দিয়ে কাটবে কিনা, এটা 6 দিয়ে কাটা হয় তাহলে 4 6 24
আর 5 6 30। যদি এটা কাটা হয় তাহলে 4 25 কত হয়? 100 হয়। 25-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? তাহলে 125%। এটাই উত্তর। একশো 25% বৃদ্ধি পাবে। এবার অঙ্কটা বাড়ি গিয়ে অঙ্কটা এক্স ধরে করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো অঙ্কটা তোমার কিরকম, এক্স এক্স ধরে কতটা জটিল আসছে আর 2x ধরে কতটা ইজি হচ্ছে। এই জন্য বললাম এক্স না ধরে কি ধরে অঙ্কটা করার সুবিধা হবে, 2x ধরে অঙ্কটা করার সুবিধা। কি করে বুঝলাম? কারণ 50% মানে 1/2, নিচে যে সংখ্যাটা থাকবে তার গুণিতক আকারে। যে যে 3 আসতো তাহলে 3x ধরতাম, যদি 4 আসতো তাহলে 4x ধরতাম। বুঝে যাচ্ছে? চলে এসে এবার 4 নম্বর কোশ্চেনটা। আর দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ককে রেখে আর লাভ আছে? ওই দুটো অঙ্ক করে নি, তবে টাইম বেশি লাগছে লাগুক। তাহলে 4 নম্বর কোশ্চেনটা পড়ে দেখো কি বলেছে। 4 নম্বর কোশ্চেনে তোমাকে বলা হয়েছে তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। তাহলে ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। তো নতুন নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে লিখে। তাহলে তিনটাকে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করা হচ্ছে। এবার মনে রাখবে, দেখো এখান থেকে গলানোর অঙ্ক শুরু হলো। এখান থেকে তোমাদের পরিমিতি লেসেন কি কি বলো? 4 8 12 16 19। এগুলো হচ্ছে তোমার কি বলো পরিমিতির অঙ্ক। তাহলে যদি একটাকে গলিয়ে যদি আটটা তৈরি করি আমি, তাহলে যাকে গলাচ্ছি তার আয়তন আর ওটাকে গলিয়ে আমি যেটা পাচ্ছি তার আয়তন কি হয় বলো? সমান হয়। কারণ ওটাকে গলিয়েই তো ওটা পেলাম আমি। কথা বুঝা গেল না? গেল না? আমি আবার বলছি, যদি একটাকে গলিয়ে যদি আটটা জিনিস আমি তৈরি করি তাহলে কি হয় বললাম? যাকে গলাচ্ছি তার আয়তন আর কি বললাম, ওটাকে গলিয়ে আমি যেটা পাচ্ছি তার আয়তন কি হয়? সমান হয়। তাহলে এখানে বলো তিনটা গোলককে গলিয়ে আমি নতুন গোলক পাচ্ছি, তারপর নতুন গোলকটার আয়তন পেয়ে যাবো কিনা বলো? ওই তিনটি গোলকের আয় গোলক না কি বলেছে এখানে? ঘন বলেছে। কারণ গোলক তো এখানে নাই, গোলক তো মাত্র আছে কত বলেছে না? 12 বলেছে না। গোলকের অঙ্কগুলো বেশি গলানো হয়। আমার মাথায় চলে এসছে গোলক, হয়তো কোনো কোনো হয়তো বেশি হয়তো গোলক করাচ্ছি, মাত্র গোলক চলে এসছে। মানে ঘনক, মানে তিনটি ঘনককে গলিয়ে যেহেতু আমি আরেকটা ঘনক পাচ্ছি, তাহলে নতুন ঘনকের আয়তন আমি কি বলতে পারি? ওই তিনটি ঘনকের আয়তনের সমষ্টি। নিজে লিখতে পারি না আমরা? লিখো নতুন ঘনকের আয়তন সমান নতুন ঘনকের আয়তন সমান সমান কি বলতে পারি? তিনটি ঘনকের আয়তনের সমষ্টি। তাহলে এক একটা ঘনকের আমরা ফর্মুলা কি জানি? বাহু কিউব। প্রথমটা বাহু হচ্ছে 3, তাহলে 3-এর কিউব। তারপরটা আছে 4, তাহলে 4-এর কিউব। তারপরটা আছে 5, তাহলে 5-এর কিউব। 3-এর কিউব কত হয়? 9। সরি, 3-এর কিউব কত হয়? 27। 4-এর কিউব কত হয়? 64। 5-এর কিউব কত হয়? 125। 5 4 9 7 16, তার মানে যোগ করে দেখো 216 হবে। পাশে একক কি হবে? আয়তন একক ঘন দিয়ে শুরু হয়, তাহলে ঘন সেমি। তাহলে পাশে হবে ঘন সেমি। 216 ঘন সেমি হলো। কিন্তু প্রশ্নে আমাকে তো আয়তন চাইনি, কি চেয়েছে বলো? এই যে নতুন ঘনকের যে আয়তন যে আমি পেলাম, তাহলে এই নতুন ঘনকটা কি চেয়েছে? বাহুর দৈর্ঘ্য চেয়েছে। তা বললো বাহুর দৈর্ঘ্য বের করার ফর্মুলা কি জানি? বাহু বাহু কি মানে আয়তন, আয়তন দেওয়া আছে না এখানে, তাহলে আয়তনের ফর্মুলা আমরা কি জানি? বাহু কিউব জানি কি না? তাহলে বলে এটা কতর কিউব? 216, 6-এর কিউব। তাহলে 6 হবে। আর ডাইরেক্ট বাহু বের করার ফর্মুলা হচ্ছে কিউব রুট বার করতে হয়, কিউব রুট। বলে দিচ্ছি, আমি এখনো বলে দিচ্ছি কিরকম বার করতে হয়। তাহলে উত্তরটা লিখে নাও। উত্তরটা লিখো, আমি ডাইরেক্ট ওখানে বলে দিচ্ছি। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য সমান। দেখো অতএব নতুন ঘনকটির
নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য, লাস্ট টাইম লিখো, নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য, নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য সমান সমান, বললাম কিউব রুট, এটাকে বলা হয় কিউব রুট 216। তাহলে এটা মানে বুঝে গেলাম 216টা কার কিউব, 6 এর কিউব, তার মানে 6 একক ছিল কি সেমি, তাহলে 6 সেমি, এটাই উত্তর। লাস্ট একটা অঙ্ক আছে আর, হয়েছে? এ পর্যন্ত লেখা হয়েছে সবার? তারপরে অঙ্কটা পড়ো। একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, একটা ঘরের মাত্রা কটা হয়? 3টাই তো হয় না, দৈর্ঘ্য, প্রস্থ আর কি বলো উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ যদি উচ্চতা হয় তাহলে সংলগ্ন মানে কি বলো, লেগে আছে এরকম, মানে যে কোনো মানে ঘরে আমরা তাকাই, একটা মেঝের তল, একটা ওয়াল, আরেকটা ওয়াল, এরকম পাবো কিনা বলো? তাহলে এখানে একটা মেঝের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ পাবো, আর ওয়ালের মধ্যে কি বলো উচ্চতা পাবো। তাহলে সংলগ্ন তল বলতে এখানে উচ্চতা আমাকে বলে দিয়েছে 4, উচ্চতা আমাকে বলে দিয়েছে 4, তাহলে নিশ্চয়ই ওটা তোমার কি বলো দৈর্ঘ্য প্রস্থ হতে পারে না। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কি হয় বল, দৈর্ঘ্য প্রস্থ হবে এখানে 12 আর 8, এর দৈর্ঘ্য প্রস্থ হবে, তার বড়টা হয় দৈর্ঘ্য আর ছোটটা কি হয় প্রস্থ। তাহলে 12 হচ্ছে দৈর্ঘ্য আর 8 হচ্ছে এখানে প্রস্থ। আর কি চেয়েছে বলো, ঘরটির মেঝের ক্ষেত্রফল, তাই মেঝের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 12 ইন্টু 8, 8 12 কত হয় 96, হয়ে গেল উত্তর। কিছুই না অঙ্কের মধ্যে, হয়েছে? তোমাকে শুধু ঘুরিয়ে পেঁচিয়ে উচ্চতাটা বলে দিতে তোমার মাথাটা যাতে ঘুরে যায়, উচ্চতা কোনো ভূমিকা নাই এখানে, তাই না? লিখে দাও রাইট উত্তর, লাস্ট লাইন লিখে লিখো, তো ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান, ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান সমান, ফর্মুলা লিখি একবার, মেঝের ক্ষেত্রফল ফর্মুলা কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তোমরা পূর্ণ বায়ুতে লেখো, আমি শর্টে লিখে দিচ্ছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান, নিচে সমান দাও। তাহলে দৈর্ঘ্য কোনটা হবে এখানে বলো, বড়টা, বড় হচ্ছে 12 আর ছোটটা হচ্ছে কত 8, তাহলে 8 12 কত হয় 96। আর ক্ষেত্রফল একক শুরু হয় বর্গ দিয়ে, সেই জন্য বর্গ লিখলাম। আর পাশে একক ছিল কি বলো মিটার, বলে বর্গ মিটার। তাহলে এটাই আমাদের ফাইনালি উত্তর। তাহলে এই পর্যন্ত ছিল তোমাদের 4 নম্বর অধ্যায়। তাহলে 4 নম্বর অধ্যায় শেষ হলো। এরপরের দিন তোমাদের 8 নম্বর অধ্যায় শুরু করবো, কারণ পরিমিতি পাঠটা থেকে আমরা পুরোটা শেষ করি, তারপরে অন্য কোনো অধ্যায়ে যাব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক, বাকি বাকি নতুন চ্যাপ্টার শুরু করবো এই পরের দিন। ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখে মানে ক্লাসটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাস নেক্সট দিন হবে।